হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায়মার্টিন থেকে যে মডেল কোশ্চেন পেপারগুলো করছিলাম তার আজকে মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের সামনেই যে পরীক্ষা সেটার প্রস্তুতি পর্বও খুব ভালো চলছে। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে আলোচনা করব। আলোচনার প্রসেস আশা করি আগের দুটো ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে কিভাবে আলোচনা করছি। বিষয়গুলো তোমাদের যেগুলো জানা সেই জায়গাগুলো একটু বলে পর পেরিয়ে যাচ্ছি। জেনারেলি সব কিছুই আলোচনা করছি, যদিও তাও যেগুলো জানা আছে সেগুলোতে একটু কম টাইম দিচ্ছি, যেগুলো জানা নেই সেগুলোতে একটু বেশি টাইম দিচ্ছি। যেগুলো ডেরিভেশন আছে সেগুলো ডেরিভেশন করছি, যেগুলো কেবলমাত্র সূত্রে সেগুলো সূত্র বলে পরে জিনিসটা বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। এই টাইপের থাকছে। অ্যাকচুয়ালি আমরা মডেল কোশ্চেন পেপার 3টাকে অ্যানালাইসিস করছি, এটা হচ্ছে আমাদের মেন বক্তব্য বা মেন মোটো। এটা হচ্ছে ব্যাপার। এবার যদি তুমি সেই সকল ছাত্রছাত্রীদের মধ্যে পড়ো যে যাদের বেসিকটাই ক্লিয়ার নেই, তাহলে কিন্তু এইসব ভিডিও বা ভিডিওসগুলো তোমার জন্য নয় বা তোমাদের জন্য নয়। কারণ মডেল কোশ্চেন পেপারগুলো যখন তুমি করবে তখন তোমার পুরো ইউনিট 1 থেকে ইউনিট 5 পুরোটাই কিন্তু কমপ্লিট থাকা দরকার, মানে বেসিক আইডিয়াটা থাকা দরকার। নাহলে তুমি করতে পারবে না। 35 মার্কসের একটা ফুল মক তুমি দিচ্ছ, তাহলে কিন্তু তুমি করতে পারবে না বা মকটা দিতে পারবে না। ঠিক সময় আমাদের এখানে 1 ঘন্টা 15 মিনিট থাকে। আমি প্রত্যেকটা পেপারই, আগের দুটো পেপারও উইদিন 1 আওয়ার তার মধ্যে কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, হয়েও গেছে, অসুবিধা নেই। যাতে তোমরা পরীক্ষাতে কিভাবে করবে, কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে কোয়েশ্চেন সিলেক্ট করবে এবং তার সাথে সাথে কিভাবে কোনো কোনো প্রশ্নতে সময়টা বাঁচিয়ে নিতে পারবে, এই বিষয়গুলো একটু দেখবার আছে। ঠিক প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব যাতে তোমাদের টাইমটা একটু বাঁচে, কিভাবে অ্যাটেন্ড করবে, এইসব প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু চর্চা করেছি প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার আলোচনা করার টাইমে। ওকে, তো শুরু করা যাক। চলো। বলেছে এ বাহু বিশিষ্ট একটি ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা আছে। দেখো, যদি শীর্ষবিন্দুতে আধান রাখা থাকে, ধরো এটা একটা ঘনক, এই ঘনকের কোনো একটা শীর্ষবিন্দুতে যদি আধান রাখা থাকে, আগে ঘনকটা কমপ্লিট করি তারপর বলছি। ধরো এইখানটাতে আধান রাখা আছে, সাপোজ, এটা বোঝাতে সুবিধা হবে। তাহলে এটা কতগুলো কিউবের সাথে পার্টিশনে থাকে। প্রথম কিউবটা একটা আঁকা আছে, দ্বিতীয় কিউবটা হবে ঠিক এর পাশের কিউবটা। এটা তো আশা করছি আমার সাথে একমত হবে তোমরা। এই জিনিসটা ঠিক দ্বিতীয় আর একটা কিউব আঁকা আছে হলো, আর এর ওপরে একটা আঁকা থাকবে, এর উপরে একটা আঁকা থাকবে, আর এর উপরে ওইভাবে ওরকম ভাবে একটা আঁকা থাকবে। বোঝা গেল? মানে থাকবে। ক্লিয়ার হয়েছে কথাটা? এবার একটা জিনিস দেখো না, এই দুটো না ওপরে না হয়ে পিছন দিকে মনে হচ্ছে না, তাহলে এই আঁকাটা ঠিক হবে না। আঁকাটাকে বাদ দাও, তোমরা একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। ধরো এই আঁকাটা আমি মুছে দিলাম, নেই। এর ওপরে উপরে একটা করে থাকবে, এর উপরে এইভাবে হুম 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 এইবার ঠিক আছে। হুম 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 এইভাবে এটার উপরে দুটো থাকবে, হয়ে গেল। তাহলে দুটো দুটো চারটে হলো। এবার এর সামনের দিকে চারটা চারটা থাকবে, এটা তো হয়ে গেল ব্যাক সাইডে। এর সামনে আর একটা আরো অমনি চারটার একটা সেট মনে করো। তাহলে মোট শীর্ষবিন্দুতে থাকলে, এটা জেনে রাখো, শীর্ষবিন্দুতে থাকলে এর কন্ট্রিবিউশন থাকে 8টা ঘনকের সাথে, 8 কিউবস, 8টা ঘনকের সাথে। তাহলে একটা কিউ অ্যামাউন্ট অফ চার্জ থেকে যে তড়িৎ বলরেখা নির্গত হয় সেটা হয় কিউ বাই এপসাইলন নট। এটাই ওর ফ্লাক্স, যে পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হয় সেটাই ওর ফ্লাক্স। এবার এটা 8টাতে ডিস্ট্রিবিউট হয়ে আছে, তাহলে একটাতে কত হবে? একটাতে হবে কিউ বাই 8 এপসাইলন নট। এবার এখানেই শেষ না, এটার থেকেও আরো কঠিন তৈরি করতেই পারে। যদি বলে একটা ফেস বা একটা তল দিয়ে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, তো এটা একটা কিউবের ডিস্ট্রিবিউশন, 1 কিউব। একটা কিউবের এই পরিমাণ অবদান থাকছে, তাহলে একটা কিউবের ফেস কটা বা তল কটা? 6টা। তাহলে প্রতি তলে কত যাবে? কিউ বাই 8 এপসাইলন নট এক একটা ঘনক পাচ্ছে, তার আবার 1/6 টাইম হবে। যদি এটা বলতো এটা একটা কিউবেরই, একটা কিউবের একটা ফেস বা একটা তল, প্লেন, যাই বলো না কেন, সেটা হিসাবে হচ্ছে। ক্লিয়ার হলো? ওটা আমাকে বলেনি, জাস্ট বলেছে একটা কিউবে কত যাবে, তাহলে এটাই আমার উত্তর হবে, তাই তো? তল বলেনি তো, একটা ঘনকের মধ্য দিয়ে কত যাবে। ওকে, কিউ বাই 8 এপসাইলন নট। অপশন নাম্বার বি। নেক্সট 2 নাম্বার।
2 নাম্বারটা প্রচন্ড ইজি আছে, একটি আহিত তরল বিন্দুর স্থিতিশক্তি ই, তরল বিন্দুটি ভেঙে যদি n সংখ্যক তরল আকারে বিন্দুতে পরিণত হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা বড় বিন্দু সেটা যদি n সংখ্যক ছোট 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 বিন্দুতে পরিণত হয়, তাহলে তার বিভব কত হবে, ধারকত্ব কত হবে, শক্তি কত হবে, এইসব জিনিসগুলো জিজ্ঞেস করে। এটা একটু জেনে রাখবে, কোনটার কত ঘাতের সাথে কি হচ্ছে। এটা তোমরা ছায়া প্রকাশনীতে দ্রুত সমাধানের কৌশল আছে না, ছায়া প্রকাশনীতে দ্রুত সমাধানের কৌশল, সেখানটা পেয়ে যাবে। ওই জায়গাটা একটু দেখবে, লক্ষ্য করবে, প্রত্যেকটা জিনিসেই টুইস্ট করে 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 তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এই জায়গাটা একটু দেখে নেবে, কাজ কমপ্লিট হয়ে যাবে। এটার উত্তরটা হবে n⁻⁻3, n⁻⁻3 ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বরে যাই আমি। 3 নম্বরে বলেছে যে জি রোধের একটি গ্যালভানোমিটারের সাথে একটি শান্ট যুক্ত করে একটি অ্যামিটারে তৈরি করা হলো, অ্যামিটারটির রোধ হলো G/N। আচ্ছা, মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, জিনিসটা একটু বোঝো। এটা হচ্ছে গ্যালভানোমিটার, সূত্র মুখস্থ করতে যেও না। এখানে আছে শান্ট, এর রোধ হচ্ছে জি, এর রোধ হচ্ছে এস, এস মিনস G/N বলে দিয়েছে, আমি বলছি না, বলে দিয়েছে। তাহলে এই দুটোর কি ভোল্টেজ ডিফারেন্স সেম হবে? অবভিয়াসলি সেম হবে, বিকজ দে আর ইন প্যারালাল কানেকশন, তারা প্যারালাল কানেকশন আছে। তাহলে তাদের ভিটা সেম হবে, ভি অফ জি ইজ ইকুয়াল টু ভি অফ এস। তাহলে এর আইআর আর ওর আইআর সেম হবে, আইজি ইন্টু জি ইজ ইকুয়াল টু আইএস ইন্টু এস। এটাও ঠিক আছে। এবার এসটা বলে দিয়েছে না G/N বলে দিয়েছে, সেটা আমাকে প্রশ্ন করেছে যে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। মূল প্রবাহ কত? মূল প্রবাহ যদি আই হয়, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে আইজি আর এটা হচ্ছে আইএস। তাহলে অ্যাকচুয়ালি আই ইজ ইকুয়াল টু আইজি প্লাস আইএস, এটা হলো ব্যাপার। এবার মূল প্রবাহের কত অংশ, মানে মূল প্রবাহটা নিচে আর তার কত অংশ শান্টের মধ্য দিয়ে যাচ্ছে, তাই তো? শান্ট তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। আচ্ছা, আইজি জানতে চেয়েছি, Ig/I এই জিনিসটা জানতে চেয়েছি, প্রশ্নটা এখানে। তো Ig/I যদি আমি করি, তাহলে দেখো তো এখান থেকে কি পাচ্ছ, Ig/I করলে তাহলে এটা 1, এটা Ig/I, আর এটা হবে IS/I, অসুবিধা নেই। এবার এটার থেকে আমরা যে জিনিসটা জানতে পেয়ে গেলাম, আমার চাই Ig/I, তাহলে এই রাশিটা চাই, এই রাশিটা, এটা জানা গেছে IS/S চাই, IS/I চাই। বাদ দিয়ে দাও, তুমি এক কাজ করো, দেখো জি জি কেটে গেল, তাহলে থাকছে Ig/IS, এটা হয়ে গেল কত, 1/n। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখান থেকেই একটা কাজ করতে পারো, সেটা হলো কত, করতেই পারো, কোনো অসুবিধা নেই। Ig/IS টার অনুপাত পেয়ে গেলাম, আর IG প্লাস IS টার যোগফল পেয়ে গেছি, তাহলে কোনো অসুবিধা নেই। এখান থেকে রেশিওটা বার করো, IG অনুপাত IS ইজ ইকুয়াল টু 1:n। ঠিক হলো, অসুবিধা নেই। এবার দুজনের আনুপাতিক ভাগাকার পেয়ে আর কাজ করে দিলে হলো। আমার চাই কি আইজি, তাহলে আইজি হবে আমাদের, আইজির রেশিও কত, 1, টোটাল আনুপাতিক ভাগাকার 1+n, আর এটা আনুপাতিক ভাগাকার হলো, আর টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট হুইচ ইজ আই, হয়ে গেল। তাহলে Ig/I কত, যেটা চেয়েছে, এখান থেকে Ig/I কত, সেটা হচ্ছে 1/1+n, 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 হুইচ ইজ সি। ক্লিয়ার হলো। নেক্সট 4 নাম্বার, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি মিথ্যা, মিথ্যা জানতে চেয়েছে। মিথ্যাতে আমরা অনেকটাই ভুল করি, কেয়ারফুল। হুইস্টন ব্রিজের 4টি রোধ প্রায় সমান হলে ব্রিজটি সবচেয়ে বেশি সুবিধি হয়। হ্যাঁ, এটা ঠিক কথা। হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থায় ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান অদল বদল করলে নিষ্পন্দ অবস্থার পরিবর্তন হয়, এইখানে ভুল দিয়েছে, হয় না। আচ্ছা, সিতে কি দিয়েছে, একটি রিওস্ট্যাটকে, রিওস্ট্যাট মানে হচ্ছে পরিবর্তনশীল রোধ, যার রোধকে আমরা পরিবর্তন করতে পারি, পরিবর্তনশীল একটা রোধ, ওই চাবিটাকে খুলে আমরা নতুন রোধ সেট করতে পারি। ক্লিয়ার হলো। তো কি বলেছে, একটি রিওস্ট্যাটকে বিভব বিভাজক বা পোটেনশিওমিটার হিসেবে ব্যবহার করা যায়। পোটেনশিওমিটার মানে হচ্ছে ভোল্টেজ, যে মানে পোটেনশিয়াল যে পরিমাপ করে। আচ্ছা, ডিটা একটু দেখি। কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ। হ্যাঁ, এটা একেবারে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শক্তি সংরক্ষণ নীতি থেকেই এটাকে আমরা পেয়ে থাকি, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে বিভব বিভাজক রিওস্ট্যাটকে পোটেনশিওমিটার হিসাবে যে ব্যবহার করতে পারি, এটাও ঠিক। কেন? তার কারণ হচ্ছে যখন একটা তার আছে, সেই তারের দুই প্রান্তে আমি কি করব, পোটেনশিয়াল মাপবো বা বিভব মাপবো, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল মাপবো বা বিভব মাপবো, এই হচ্ছে ব্যাপার।
সেই ক্ষেত্রে আমি যদি এখানটাতে একটা রিওস্ট্যাট ইউজ করি, কি ইউজ করি, রিওস্ট্যাট রিওস্ট্যাট ইউজ করি, তাহলে কি করবে, এ জেনারেলি যার দুই প্রান্তে কানেক্টেড আছে তার দুই প্রান্তে পোটেনশিয়ালকে ড্রপ করাবে, যতটা ড্রপ করাবে ততটাই ওর পোটেনশিয়াল, এই তারটা ততটাই পোটেনশিয়াল, তাহলে পোটেনশিওমিটার হিসেবেও রিওস্ট্যাটকে ইউজ করতে পারছি, অসুবিধা নেই। অপশন বিটাই ভুল আছে, অদল বদল করলে কোনো পরিবর্তন হয় না, বাট বলে দিয়েছে পরিবর্তন হয়, এখানে ভুল আছে। আর নাম্বারে বলেছে আর ব্যাসার্ধের একটি তড়িৎবাহী ঋজু পরিবাহী তার, ব্যাসার্ধের তড়িৎবাহী ঋজু পরিবাহী তার, আর ব্যাসার্ধের একটি তড়িৎ পরিবাহী ঋজু পরিবাহী তার থেকে দূরত্ব আর এর সাথে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন। ওকে ওকে ওকে, তাহলে তারের অক্ষ থেকে দূরত্ব আর এর সঙ্গে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত ছোট হাতের আর বড় হাতের আর হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর যে ম্যাগনেটিক ফিল্ড সেটা ধ্রুবক থাকে। কেন থাকে? তার কারণটা হচ্ছে বি এর যে মানটা সেটা হচ্ছে μ0/4 পাই, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে 2 পাই I/r, এই যে আরটা এটা ক্যাপিটাল আরই হয়, অন্য কিছু চেঞ্জ হয় না। তুমি এই ডিস্টেন্স দূরে ধরো চাই এই ডিস্টেন্স দূরে ধরো, সেটা একই থাকে। বোঝা গেল? এটা থাকবে তোমার স্মল আর যতক্ষণ না পর্যন্ত ক্যাপিটাল আর এর সমান বা ছোট না হয়ে যায় ততক্ষণ অবধি। যেই বড় হাতের আর কে ক্রস করলো মানে অক্ষস্থিত হয়ে গেল, এবার অক্ষস্থিত কোন একটা বিন্দুতে, সেই কিন্তু তার যে রাশিমালাটা একটু লিখি, μ0/4 একটু লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। I/r তোমাদের হচ্ছে r²/x² + r²√3/2। এটা কিছু ভুল করলাম মেবি, আমি দেখে নিচ্ছি, অসুবিধা নেই। এখানটায় তোমাদের একটা 2π আসবে, এটা 2πi আসবে, 2πi সেট হয়ে গেল। এক্স এর মান 0 বসিয়ে দাও, এটা r², এক্স এর মান 0 বসিয়ে দাও, এটা হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ব্যাপার। এইবার তুমি যদি দেখতে পাও যে আর এর মানটা যত বৃদ্ধি পাবে, সরি এক্স এর মানটা যত বৃদ্ধি পাবে, এক্স ইজ গ্রেটার দেন আর, তাহলে দূরত্বটা যত বাড়বে, ব্যাসার্ধ থেকে দূরত্বটা যত বৃদ্ধি পাবে এক্স এর মান বাড়বে, মানে এটা বাড়বে, এটা বাড়বে, মানে পুরো জিনিসটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই বিটাকে কমিয়ে দেবে। হলো? তাহলে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কনস্ট্যান্টের পরে কমতে থাকবে, এটা হচ্ছে ব্যাপার। এখানে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। হলো? হুইচ ইজ অপশন নাম্বার সি। তারপর 6 নম্বরটাতে বলেছে 20 বিন্দু হলো এমন একটা টেম্পারেচার যে উষ্ণতায় অয়স্চম্বক পদার্থ পরাচম্বকে পরিণত হয়। এটা জেনে রাখো, 20 টেম্পারেচার হচ্ছে এমন একটা উষ্ণতা, মানে ওইখান থেকে শুরু হয় যে অয়স্চম্বক পদার্থ প্যারাম্যাগনেটিক বা পরাচম্বক পদার্থে পরিণত হয়। অয়স্চম্বক যে একটা ভালো ম্যাগনেটিক সাবস্টেন্স ফেরোম্যাগনেটিক, সেটা কনভার্ট হয়েছে প্যারাম্যাগনেটিকে 20 টেম্পারেচার, তাকেই বলে। যে উষ্ণতাতে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে পরিণত হয়ে যায়, এরপরে যদি আরো টেম্পারেচার বাড়াও আরো খারাপ চৌম্বক পদার্থে পরিণত হবে, খারাপ চৌম্বক না অচৌম্বক পদার্থে পরিণত হবে, এটা হচ্ছে ব্যাপার। আর যদি আমি বলি যে একটা প্যারাচৌম্বক পদার্থকে বা পরাচৌম্বকী পদার্থকে 20 টেম্পারেচার থেকে নিচে নামানো হলো, 20 টেম্পারেচার সি দ্বারা আমি চিহ্নিত করছি বা থিটা সি দ্বারা চিহ্নিত করছি, তার থেকে টেম্পারেচার নামিয়ে দিলাম, তাহলে প্যারাটা ফেরো হয়ে যাবে। টেম্পারেচার কম মানে ফেরোর দিকে যাবে, টেম্পারেচার বেশি মানে প্যারার দিকে যাবে। এটা হচ্ছে ব্যাপার, অপশন নাম্বার সি। 7 নম্বরে বলেছে কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ যদি দ্বিগুণ করা হয় আবিষ্ট তড়িচালক বল সেটাও দ্বিগুণ হবে, ডাবল হবে। ঠিক, এটা হচ্ছে কত? অপশন নাম্বার এ 8। 8 কি বলেছে? 8 বলেছে একটি এলসিআর বর্তনীর তে প্রযুক্ত এসি ভোল্টেজের কম্পাঙ্ক 0 থেকে যদি ক্রমশ বাড়ানো হয়, এলসিআর সার্কিটে যদি ওমেগা ধীরে ধীরে বাড়ানো হয়, ঠিক আছে, ধীরে ধীরে যদি আমি বাড়াই তাহলে কি হয়, তোমার কি জানতে চেয়েছে? বর্তনীর প্রতিরোধ মানে জেড হুইচ ইজ √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কয়ার। এটা হচ্ছে ব্যাপার। তুমি যদি এটা dz/d ওমেগা করো তাহলে তুমি বুঝতে পারবে। আর এটা তোমাদের একটা বলে দিচ্ছি আমি, তোমাদের এসি সার্কিটের এমসিকিউতে পেয়ে যাবে। কত নাম্বার এমসিকিউ আমার ঠিক মনে পড়ছে না, বাট দ্য ফ্যাক্ট ইজ হিন্টস দেওয়া আছে, দেখলে তোমাদের মনে পড়ে যাবে। ছায়া প্রকাশনীতে এটা আছে, বুঝিয়েছিলাম, এবং হিন্টস দেওয়া আছে, যদি চাইলে আরেকবার বুঝতে পারো। আর আদারওয়াইজ ভিডিও দেখতে পারো, এসি সার্কিট এসি এমসিকিউ বাই টুইন ফিজিক্স লিখবে, পেয়ে যাবে 9 নাম্বার। তো এটা প্রথমে কিন্তু হ্রাস পায় তারপরে বৃদ্ধি পায়, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় ত্বরণ সহ গতিশীল আধান দ্বারা অ্যাক্সিলারেটেড চার্জড পার্টিকেল। 10 কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের 1.6 × 10⁻⁷ টেসলা বিস্তারের 1.6 × 10⁻⁷, এটা হচ্ছে বি এর মান, বিস্তারের চৌম্বক ক্ষেত্র
ক্ষেত্র এত কম্পাঙ্কে স্পন্দিত হয়, কম্পাঙ্কটা বলে দিয়েছে, তরঙ্গটি তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত। আচ্ছা এনটা দিয়ে দিয়েছে, এন কত দিয়েছে, এন দিয়েছে 2 × 10⁻10, 2 × 10⁻10 এত হার্জ। ঠিক আছে, তরঙ্গটি তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত, মানে এর ইলেকট্রিক ফিল্ডটা কত। ভেরি টাফ কোশ্চেন, কি করে করবো এটা। হ্যাঁ, দুটো এমসিকিউ দিচ্ছে কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ থেকে। বি দিয়েছে, এন দিয়েছে, ই চাইছে। জেনারেলি আমরা জানি E/B সমান হচ্ছে সি, সি দিয়ে আর কি বা করতে পারবো, ল্যামডাও জানা নেই, তাহলেও নালে হতো। ও সি এর মান আমাদের জানা অবশ্য, সি এর মান 3 × 10⁸। ও এনটা কাজে লাগলো না, তাহলে ইটা কত হবে, ইটা হবে বি, বি মানে 1.6 × 10⁻⁻7 × 3 × 10⁸। এটা এটা 10 থাকছে, 10 আর এইটা থেকে কেটে গেল, 16 × 3 = 48 ভোল্ট পার মিটার, 16 × 3 = 48 ভোল্ট পার মিটার, অপশন নাম্বার সি। ক্লিয়ার হলো, খুব ভালো একটা ট্রিকি কোয়েশ্চেন যেখানে এনটা তোমাদের কাজে লাগছে না। সেকশন বি অ্যাসারশন রিজন 11 নম্বর, দুটি সমকেন্দ্রিক ফাঁপা গোলকের মধ্যে ভিতরের গোলকটিতে নিম্ন বিভবে বাইরের গোলকটিকে উচ্চ বিভবে আহিত করে একটি পরিবাহী তার দ্বারা এদের যুক্ত করলে ভেতরের গোলক থেকে বাইরের গোলকে তড়িৎ আধান চলে যাবে। ফাঁপা সমকেন্দ্রিক বলেছে, ভেতরের গোলকটিকে নিম্ন বিভব। আচ্ছা ভেতরের গোলকটিকে নিম্ন বিভব মানে এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, আর এটাকে দেওয়া হয়েছে হায়ার পোটেনশিয়ালে কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে চার্জ সবসময় তো লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যায়, আধান হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। আচ্ছা তাহলে যুক্ত করলে ভেতরের গোলক থেকে বাইরের গোলকে তড়িৎ আধান চলে যাবে। এটা আমি রাজি হতে পারছি না 11 নম্বরের অ্যাসারশনটাতে, কিন্তু এখানে সঠিক উত্তর কিন্তু এ দিয়েছে, বলছে বাইরের দিকে চলে যাবে। এ তো লোয়ার পোটেনশিয়াল আছে, এ তো হায়ার পোটেনশিয়াল আছে, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে তো চার্জ যায়। তেমনি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এর কিন্তু রেডিয়াসটা কম, এর কিন্তু রেডিয়াসটা বেশি, যার রেডিয়াস যত কম তার বিভব তত বেশি, তাহলে এর বিভবটা বেশি। কিন্তু এখানে বলেছে তাই যে কানেক্ট করেছি আমি উচ্চ বিভবের সাথে নিম্ন বিভবের সাথে, তাহলে বলাটা ভুল আছে। কারণটা দেখি তো একটু পড়ি, আহিত পরিবাহীর আধান সর্বদা এর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। হ্যাঁ করবে তো, এর আধান এখানটাতে অবস্থান করবে আমি মানছি, কিন্তু এ তো আছে লোয়ার পোটেনশিয়ালে, তেমনি এরও তো আধান বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, এটা তো ঠিক কথা। ঠিক আছে, কথাটা বোঝা গেল, এরও আধান বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, রাজি হলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে আসছে না কেন, এর পৃষ্ঠের তলে চলে আসবে, পৃষ্ঠে চলে আসবে, অসুবিধা কোথায়। তাহলে একটু ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি বাইরের গোলকটিকে নিম্ন বিভব আর ভেতরের গোলকটিকে উচ্চ বিভবে দেওয়া হয়েছে, এটা হলে সমস্ত লেখা ছুটে যাবে, তাহলে অপশান এটা কারেক্ট করা যাবে। 12 নম্বর যেটা আমার মনে হলো আমি তো সেটা তোমাদের বললাম, কোনো বিন্দু তড়িৎ বিভব শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য অবশ্যই শূন্য হবে, এটা ভুল, এটা ভুল দেওয়া আছে। তড়িৎ ক্ষেত্র শূন্য হলে, তড়িৎ বিভব শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবশ্যই শূন্য হবে, এটা বলাটা ভুল। ধরো dV/dx, এবার ভিটা হচ্ছে শূন্য সাপোজ, তাহলে একটা শূন্য শূন্য একটা রাশি যেটা কিনা কনস্ট্যান্ট, তাহলে শূন্যের যদি ডিফারেন্সিয়েশন নিই, একটা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয়, তাহলে এটা কি হচ্ছে গল্পটা, গল্পটা হচ্ছে কোনো বিভব শূন্য হলে ওই বিন্দুতে না, এইভাবে না ব্যাখ্যা করতে পারবে না, এইভাবে ব্যাখ্যা করতে পারবে না, তড়িৎ বিভব শূন্য হলেই তড়িৎ ক্ষেত্র শূন্য হবে না, না এটা আমি তোমাদের অন্যভাবে একটু বলি, এইভাবে ব্যাখ্যা করতে পারবে না 13টা, এই সরি 12টা একটু বলি, ব্যাখ্যা করি। ধরো তোমাদের এই যে পজিশনটা, সেটা হচ্ছে ধরো তড়িৎ দ্বিমেরুর ওই পজিশনটা মনে পড়ে না, কাজের টাইমে মনে পড়ে না, লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান, লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে ডিস্টেন্সটা সেম থাকার কারণে এখানে বিভব শূন্য হয়, কিন্তু ইলেকট্রিক ফিল্ড শূন্য হয় না, এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকে, এটা বুঝতে হবে কিন্তু। ইন্টিগ্রেশন অফ E.dx এটা যদি তুমি করো সেটা তুমি শূন্য পাচ্ছ, মেনে নিলাম, তার মানে যে ইটা শূন্য তা তো না, এটা মেবি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো। এবার ইন্টিগ্রেশন অফ dx এটা যখন তুমি করলে তখন তুমি শূন্য পেলে, সেটা হতে পারে। তাহলে বিভব শূন্য মানে যে ইলেকট্রিক ফিল্ড শূন্য সেটা না, আবার ইলেকট্রিক ফিল্ড শূন্য মানে যে বিভব শূন্য তাও না, এটাও সত্য, এটা কিন্তু একটু বুঝতে হবে। বেশ ট্রিকি দেয় ব্যাপারটা। আর সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি তড়িৎ আধানকে নিয়ে যাওয়ার জন্য কৃতকার্য শূন্যকোটা, হ্যাঁ
সমবিভব তলেতে বিভবটা সবারই সেম, বিভবটা কনস্ট্যান্ট, আর চেঞ্জ ইন বিভব ইজিক্যাল টু 0, আর কৃতকার্য জানি চার্জ ইন্টু চেঞ্জ ইন বিভব, তাই 0। এটা ঠিক আছে। তাহলে অ্যাসারশন ভুল বাট রিজন সঠিক। 13 নম্বর সেকশন সি। সেকশন সি, সেকশন সিতে বলেছে যে একটা গ্রাফ দিয়ে দিয়েছে ভি ভার্সেস এক্স এর, তারপর বলেছে এক্স ইজিক্যাল টু 1 মিটার বিন্দুতে, এক্স ইজিক্যাল টু যখন 1 মিটার, সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত। ওকে, তাহলে তুমি এক কাজ করো, ওইটা বাদ দাও, তুমি যে কোনো বিন্দুতে 0 to 2 যে কোনো বিন্দুতে বার করতে পারবে, ডিভিডিএক্স বের করে নাও। ডিভি চেঞ্জ ইন পোটেনশিয়াল হচ্ছে, সাপোজ ধরো চেঞ্জ ইন পোটেনশিয়াল যেখানে 6 থেকে 2 নামছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড চাই, তো তাহলে তুমি ডেল্টা ভি বাই ডেল্টা এক্স করো, ডেল্টা ভি বাই ডেল্টা এক্স করো। ডেল্টা এক্স, ডেল্টা ভিটা কত, 6 থেকে নেমে 2 হয়ে গেল, অর্থাৎ 4-এর পরিবর্তন। সেখানে এক্স এর পরিবর্তন কত, সেখানে এক্স এর পরিবর্তন হচ্ছে 1 থেকে 2 গেল, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এই টোটালটাতে হবে 2 ভোল্ট পার মিটার। রাজি হবে? 2 ভোল্ট পার মিটার, অপশন নাম্বার এ। ক্লিয়ার হলো? নেক্সট, চিত্রে প্রদর্শিত ব্যবস্থায় প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে পি আর কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? ভালো প্রশ্ন। 14 নাম্বার, ভালো প্রশ্ন দিয়েছি একটা তুল্য ধারকত্বের উপরে, এটা বুঝবে কিন্তু ভালো করে। সার্কিটটা আমি ড্র করছি, এখানে তোমাদের পি বিন্দু, এই এই এখানে একটা ধারক, দেন মিডিলটা একটা ধারক, দেন এইখানটা একটা ধারক, এইখানটা একটা ধারক, তারপর এখানে হচ্ছে কিউ বিন্দু, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, প্রতিটি ধারক হচ্ছে সি করে, সি 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 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ব্যাপার। এবার একটা জিনিস দেখো, ধরো এখান থেকে তুমি চার্জ দিলে, এখানে মানে এখানে চার্জ দিলে কিউ পরিমাণ, এখানে হলো Q1, এখানে হলো Q2, আমরা তো এখানে চার্জের রেসপেক্টে ধরি, তাহলে এই Q2 এখানে চলে এলো, এখানে চলে এলো, এখানে চলে এলো, এবার এখানে চলে এলো Q1। আমার মনে হচ্ছে না এখানে খুব একটা ফ্রুটফুল হবে, সেটা দাও, চার্জটাকে বাদ দিয়ে দাও, কাজে লাগবে না খুব একটা, বাদ দিয়ে দাও, এটা ছেড়ে দাও। ঠিক আছে, তুমি এক কাজ করো, কি কাজ করবে তুমি, তুমি করবে, এটা যদি পি বিন্দু হয় তাহলে এটাও পি বিন্দু, এটা পি বিন্দু হলে এত দূরও পি বিন্দু, যত দূর পর্যন্ত খোলা তার আছে তত দূর পর্যন্ত একই থাকবে। এটা কিউ হলে এটাও কিউ, এটাও কিউ, এটা তো রাজি হবে। আর এটাকে ধরো আর, তাহলে এই যে সিটা আছে ক্যাপাসিটারটা, এটা পি আর এর দুই প্রান্তে, এই যে ক্যাপাসিটারটা আছে সেটাও পি আর এর দুই প্রান্তে, অর্থাৎ এই গেল, মানে এইটাকে মুছে পরে কোথাও একটা একসাথে আমরা কানেক্ট করতে পারি। এটা তো পি বিন্দু, এটা পি বিন্দু, মানে দুটো বিন্দুকে যদি একসাথে কানেক্ট করি, অর্থাৎ এমনি যদি করি, একই বিন্দু তো, ওটা তো পি, কোনো কি আলাদা কিছু করলাম? দেখো তো ভালো করে দেখো, কোনো আপত্তি আছে? এটাও পি আর এর দুই প্রান্তে, এটাও পি আর এর দুই প্রান্তে, সেটাই ছিল কিন্তু। তাহলে এই দুটোকে যদি একটু সলভ করে নিই, দুটো সি যদি প্যারালালে থাকে তাহলে কি হয়ে যায়, প্লেন দুটো যোগ হয়ে যায়, আর এই বিন্দুটার নাম হয়ে যাবে পি, এটা হয়ে যাবে 2C। ক্লিয়ার হলো? এবার দেখো পুরোটাই সোজা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই 2C আর এই সি আছে সিরিজে, তাহলে 2C আর সি যদি সিরিজে থাকে, দিস ইজ আওয়ার পি পয়েন্ট, দিস ইজ আওয়ার কিউ পয়েন্ট, 2C আর সি যদি থাকে, দেখো একটু করে ছোট করে এঁকেও নি, আর নিচটা একটা সি আছে, এটা 2C, এটা সি, এটা সি, তাহলে 2C আর সি যদি সিরিজে থাকে তাহলে কি হবে, 2C ইন্টু সি ডিভাইডেড বাই 2C প্লাস সি উইচ ইজ 3C, এটা কেটে গেল, মানে হচ্ছে 2C/3। তাহলে এই দুটোকে মুছে পরে আমি এখানে দিতেই পারি 2C/3, দিতে পারি না? পারি না। এবার 2C/3 সাথে সি আছে প্যারালালে, প্যারালালে মানে প্লেন যোগ, তাহলে 2C/3 প্লাস সি উইচ ইজ 5C/3, ব্যাস হয়ে গেল 5C/3, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। 15 নাম্বারে জিজ্ঞেস করেছে যে কোন লুপটা বেশি ফ্রুটফুল হবে ট্রান্সফরমারের মজ্জা বা কোর বানানোর ক্ষেত্রে, যার হিস্টেরিসিস লুপের এরিয়া যত বেশি সেটা তত বেটার হবে। আর হিস্টেরিসিস লুপের এরিয়াটা ছবি দেখে বোঝা যাচ্ছে এক্স পদার্থের জন্য বেশি ফ্রুটফুল, এক্স পদার্থের যে তোমার ইয়েটা লুপটা, তার যে এরিয়াটা সেটা বেশি আছে, ছবি দেখে বুঝতে পারা যাচ্ছে, ছবি দেখে বুঝতে হবেও তোমাদের, হিস্টেরিসিসটা এইভাবেই তোমাদেরকে কিন্তু করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ভিডিও চলছে, ওকে, প্রায় 25 মিনিটের মতো হয়ে গেছে। আর এখানে আমাদের 16 নাম্বারেরটা করি। 16 নাম্বারেরটা হচ্ছে প্রদত্ত বর্তনীতে কোনো মুহূর্তে তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার এবং প্রবাহ মাত্রা 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে হ্রাস পেলে ভিভি মাইনাস ভিএ কত? তো আমি এখানে করি 1 ওহম 15 ভোল্ট, 1 ওহম নেগেটিভ পজিটিভ 15 ভোল্ট, তারপরে একটা কি আছে, কয়েল দেওয়া আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ক্লিয়ার হয়েছে? ওকে, 5 মিলি হেনরি,
5 মিলি হেনরি, আর এখানটা হচ্ছে 15 ভোল্ট 1 ওহম, 15 ভোল্ট, আর এখানে হচ্ছে 1 ওহম। ক্লিয়ার? সব ক্লিয়ার? আমাকে জানতে চেয়েছে ভিবি মাইনাস ভিএ, আমি প্রথম থেকেই করি, কোনো অসুবিধা নেই। ভিবি থেকে শুরু করব, অর্থাৎ এদিক থেকে হাঁটবো, এদিকে চলবো, ব্যাস পরিষ্কার কথা, কোনো সমস্যা নেই আশা করি। চলো ডান। তাহলে যদি আমি এখানে বলি এল ডিআই বাই ডিটি বার করবো, মানে এর দুই প্রান্তে বিভব পতনটা বার করতে আমাদের, হুইচ ইজ এল ডিআই বাই ডিটি। এল কত? 5 মিলি হেনরি, মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ডিআই বাই ডিটি কত দিয়েছে? 10 টু দি পাওয়ার 3 দিয়েছে, এটা কেটে গেল, মানে 5 ওহম। ঠিক আছে, এই 5 তোমার হচ্ছে এল ডিআই বাই ডিটি 5 ভোল্ট হলো। এবার হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, তাই মাইনাস। আর রোধে কারেন্ট কেমন যাচ্ছে, ভিটাকে ভিবি জানতে চেয়েছে, এবং ভিবিটাকে আমি ধরবো এখানে হায়ার পোটেনশিয়াল, কিছু জানি না তাই আমি এটাই ধরবো। আমাকে এটা বার করতে বলেছে, তাহলে আমি ধরেই নেবো যে ভিবি হায়ার পোটেনশিয়াল আছে আর ভিএ লোয়ার পোটেনশিয়াল আছে। হায়ার থেকে লোয়ার মানে এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে আমার পথ, যেদিকে কারেন্ট সেদিকে পথ হলে মাইনাস আই আর হয়। আই কত জানি না, না আই জানি, আই জানি 5 অ্যাম্পিয়ার আই আর। তাহলে 5 ইন্টু 1, তাহলে দেখো তোমাদের কাছে অ্যান্সার দাঁড়াচ্ছে 5 ইন্টু 1, বাবা 5 ইন্টু 1 5, 5 কেটে গেল, -15। উত্তরটা কিন্তু আসছে -15। তাহলে ভিবি হায়ার পোটেনশিয়ালে নেই, লোয়ার পোটেনশিয়াল আছে, ধরাটা ভুল হয়েছে। ঠিক, তাহলে অবভিয়াসলি ভিএ মাইনাস ভিবি সেটা হবে 15, কিন্তু ভিবি মাইনাস ভিএ 15, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইনাস এল ডিআই বাই ডিটি হয় নাকি? না না না, এল ডিআই বাই ডিটি কোনো অসুবিধা নেই, ভিবি মাইনাস ভিএ, ভিবি না না না, এখানটা ভুল হলো, আমি তো টোটাল সার্কিট বানাতে গেলে তবে এটা হবে, ভুল হলো, বুঝতে পেরেছি, ওই আইআরটাতেই ভুল হয়েছে। কেন ভুল হয়েছে সেটা বলে দিই। আমরা যখন চলতে থাকি তখন তো একটা ক্লোজ লুপের ক্ষেত্রে ওটা বানাই না, তাহলে এটাকে লুপ বানাতে হবে একটা তোমাকে। ধরো এইভাবে একটা লুপ আছে, সাপোজ তুমি চলতে শুরু করছো ভিবি থেকে, পোটেনশিয়াল অফ বি ভিবি, এটা হচ্ছে তোমার প্লাস বার করলাম 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ওকে, হায়ার টু লোয়ার, তাই -15 ভোল্ট। এইবার এইটাকে যে মাইনাস করছি, মাইনাস আইআর, আই কত 5 অ্যাম্পিয়ার, আর কত 1। এবার আমি করব মাইনাস ভি এ, যেহেতু এটা লোয়ার পোটেনশিয়াল আছে বলে দিয়েছে, ইজিক্যাল টু 0। এইবার ঠিক আছে, এবার পুরো কেভিএলটা আমি লাগাতে পারলাম, এই কারণে আমার ভুলটা হয়েছিল। এই দুটো কাটলো, তার 5-এর সাথে এই 5টা কাটবে, তাহলে ভিবি মাইনাস ভিএ এটা হয়ে যাবে -15টা ওই পাশে গেলে +15, ওই জন্য আমার ভুল হয়েছে। কথাটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই আশা করি। হ্যাঁ, আর তাছাড়াও আর একটা জিনিস, একটাই তো মাত্র ব্যাটারি, এটা 15 ভোল্টই হবে, আর এই পজিটিভ প্রান্তটা ভি, মানে বি প্রান্তের সাথে যুক্ত আছে, ভিবিটা বেশি হবে ভি এর চেয়ে, এটা হচ্ছে ব্যাপার। আর এই 15 ভোল্টটা দুটো অ্যাক্রসে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো তাহলে 15 হচ্ছে সঠিক উত্তর, সেটা হচ্ছে অপশন নাম্বার সি, কনফিউজ হবে না। 17 নাম্বার, হুইচ ইজ সেকশন ডি। সেকশন ডি, সেকশন ডিতে বলেছে যে অসীম, না সরি, শূন্যস্থানে বলেছে অসীম সংখ্যক আধানকে এক্স অক্ষ বরাবর, এক্স ইজিক্যাল টু 1 2 4, এক্স অক্ষ বরাবর, অনলি এক্স অক্ষ, জেড মানে ওয়াই আঁকার দরকার নেই। এটা এক্স ইজিক্যাল টু 0, এটা 1, ডিরেক্ট 1 লিখছি আমি, 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে কিন্তু রাখা আছে পয়েন্টগুলো। ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ, সব জায়গায় কিউ, এখানে নেই, শুধু এখানে 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 এইভাবে আছে, কোনো অসুবিধে নেই। এবার যদি এদের জন্য বিভব বার করি 0 বিন্দুতে, সেটা হবে এর জন্য কে কিউ বাই আর, 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 তাহলে কে কিউ বাই আর কত 1, আবার কে কিউ বাই আর কত 2, কে কিউ বাই আর কত 4, প্লাস কে কিউ বাই আর কত 8, এমনি করে 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 আপ টু ইনফিনিটি, এবং তার মান দিয়ে দিয়েছে এন কিউ। ক্লিয়ার হলো? তাহলে তাই যদি হয় কিউটা কমন নিয়ে কেটে দাও, কে এর মান তো 1 আসবে, তাহলে এন এর মান যেটা দাঁড়াবে, কে এর মানটা 1 কেন, শূন্য স্থান বলেছে তাই, সিজিএস পদ্ধতি করছে তো তাই 1 নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। সিজিএস করো, এসআই করো, যা করবে করো, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এটা সিজিএস পদ্ধতিতে দিলে তবে ঠিক হতো, এটা হচ্ছে ব্যাপার। এসআই পদ্ধতিতে কে এর মানটা 9 × 10 টু দি পাওয়ার 9 হবে, এটা একটু কেয়ারফুল থাকা উচিত। সেই ক্ষেত্রে এন এর মানটা কিন্তু অমনি হবে না, তাহলে এটাকে এন কিউ স্ট্যাট কুলম বলা উচিত, তবে ঠিক আছে। চার্জগুলো সব সিজিএস পদ্ধতিতে আছে, ধরে নিতে হবে।
তো এন এর মান হবে 1/1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ইনফিনিটি। এখান থেকে তুমি বুঝতে পারছো এটা একটা অসীম গুণোত্তর শ্রেণী। তার সামেশনটা কি হয়, প্রথম পদ হুইচ ইজ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস পার্থক্যটা, মানে যার সাথে গুণ হচ্ছে। তো কত গুণ হচ্ছে, এর সাথে গুণিত 1/2, এর সাথে গুণিত 1/2, সবার সাথে 1/2 1/2 করে গুণ হচ্ছে, এর সাথে গুণিত 1/2, এইভাবে হচ্ছে। তাহলে 1 মাইনাস 1/2, এটা হাফ, উপরে গেলে 2, এন এর মান হলো 2। ক্লিয়ার হলো? এন এর মান 2, অপশন নাম্বার বি। কটা হলো? 17টা হলো, মানে অর্ধেকটা কমপ্লিট হলো। কতক্ষণ সময় গেল আমার? হ্যাঁ, প্রায় 30 মিনিট গেছে, ঠিকই আছে। আর এটা কমপ্লিট করাই তো নয়, ওই 15 মিনিট কেন আমি হাতে রাখছি বলো তো, যাতে তোমরা দাগ দিতে পারো, ঘষতে পারো। ওই মাস সিটটা তো ফিল আপ করতে হবে, শুধু কি ক্যালকুলেশন করে যাবে? তাহলে গেল 18 নম্বর। একটি পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলো। প্রত্যেকটি বিন্দুর বিভব কত হবে? আমি এটা প্রথমে একবার বলেছিলাম যে বড় বিন্দু যদি ভেঙে যায় তাহলে তাদের 3টে জিনিস একটু মনে রাখবে, বিভব, ধারকত্ব, আর থার্ড ওয়ান ইজ শক্তি। দেখে নেবে একটু, কাজ হয়ে যাবে। 19 নম্বর। 36 ওহম রোধের একটি সুষম পরিবাহী তারকে বাঁকিয়ে বৃত্তাকার রূপ দেওয়া হলো। এবি বিন্দুর মধ্যে পার্থক্য। তাহলে এটা যদি হয় আর এখান থেকে এইভাবে যদি কানেক্ট করে, এটা 60 ডিগ্রি, তাহলে বাকিটা কত? 300 ডিগ্রি। তো যদি 360 ডিগ্রি কোণ হতো তবে হতো 36 ওহম। 36 ওহম, ঠিক আছে। তাহলে 300 ডিগ্রির ক্ষেত্রে কোণ কত? এইভাবেই করতে হবে তোমাকে, কিছু করার নেই। সেটা হচ্ছে 30 ওহম। তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে কোণ কত হবে? 6 ওহম। শূন্যগুলো হাঁটিয়ে দাও, শূন্য দেখো চলে এলো, শূন্য দেখো চলে এলো, শূন্য দেখো চলে এলো। তাহলে এই টোটাল ওয়্যারটার রোধ হচ্ছে 30 ওহম, আর এই পুচকু ওয়্যারটার রোধ হচ্ছে 6 ওহম। আর এই 30 আর 6 আছে একে অপরের সাথে প্যারালালি। কেন? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, বড়টা হোক আর ছোট ওয়্যারটা হোক কিংবা বড় ওয়্যারটা হোক, দুটোরই সেম ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট। তাহলে তুল্য রোধ বের করা নাও, 30 আর 6 প্যারালাল, মানে গুণফল বাই যোগফল। 30 6 180, আর নিচটা হচ্ছে 36, 6 6 36, 6 দিয়ে 30, 6 5 30, 5 ওহম ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। এটা ইন্টিজার টাইপ ছিল। 20 নাম্বার। একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গতে দিস প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্ক মিউ যেতে হলে সি বাই ভি তে যেতে হয়, আর ভি যেতে হলে ওমেগা বাই কে করতে হয়। আগের সেটটা তো এমনি একটা কোশ্চেন ছিল। ওমেগাটা কত? 6 × 10⁻³ একে, এটা আগেরটাই দিয়ে দিয়েছে, 2 হয়ে যাবে। 2 মানে হচ্ছে অপশন এ। ওমেগাটাও 6 × 10⁸, আর এখানে 4, মানে 1 মানে 1.5 × 10⁸ হবে। আর 1.5 × 10⁸ নিচে থাকবে, আর সিটা হচ্ছে 3, মানে 2 হয়ে যাবে ক্যাটাগরিটা। প্রতিসরাঙ্কটা কত হবে? 2 হবে। নেক্সট 21 নাম্বার, এবং নতুন একটা সেকশন সি। এখানে হচ্ছে সেকশন সি, সরি সি বলছে, আর ই। আর আমাদের কোশ্চেন হচ্ছে 21। এখানে একটা বায়োসাভার্ট লয়ের ব্যাপারটা দিয়েছে, আর প্রশ্ন করেছে 21 নম্বরের যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা ভেক্টর ভি, অর্থাৎ ভেক্টর রূপটা জানতে চেয়েছে বায়োসাভার্ট লয়ের। তো ভেক্টর ভি ইজ ইকুয়াল টু μ0/4 পাই আই ডিএল ক্রস আর, ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই মড অফ আর কিউব বা আর কিউব, হোয়াটএভার ইউ ক্যান রাইট। তাহলে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো ডিএল ফরম্যাট যেহেতু, আগেটা একটা ইন্টিগ্রেশন মেরে দাও, অপশন এ ইজ কারেক্ট। 22 নাম্বার। 22 নাম্বার জানতে চেয়েছে অসীম দৈর্ঘ্যের পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, অসীম দৈর্ঘ্যের যদি হয় তাহলে আমরা জানি, দেখো জেনারেলটা আমি একটু লিখে দিই। ভেক্টর বি ইজ ইকুয়াল টু আমরা জানি μ0/4 পাই আই বাই আর sin θ1 প্লাস sin θ2। হ্যালো, এবার অসীম দৈর্ঘ্যের জন্য θ1 আর θ2 দুটোই কিন্তু 90 ডিগ্রি, sin 90 1 sin 90 1, মানে 1 + 1 2। তাহলে বি ইজ ইকুয়াল টু μ0/4 পাই আই বাই আর, তার সাথে 2 গুণ, অর্থাৎ দূর ভাই। তাহলে μ0/π কে কাটবে? এটা কাটবে। তাহলে μ0 I/2 পাই আর, μ0 I/2 পাই আর, μ0 I/2 পাই আর। 23 এর অপশন এ, সরি অসীম দৈর্ঘ্যের পরিবাহীর মধ্য দিয়ে μ0/4 পাই 2I/r, 2I/r। হ্যাঁ, এটাও রাখতে পারো 2I/r, অর্থাৎ অপশন নাম্বার বি 2I/r, μ0/4 পাই 2I/r। 23 নাম্বার।
অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। হ্যাঁ, কি ব্যাপার, তো কি মুশকিল। মিউ জিরো আই বাই 2 পাই আর, মিউ জিরো আই বাই 2 পাই আর, অপশন নাম্বার এ। একবার চেক করি তো, 22 23 22 বি 23 এ একদম কারেক্ট আছে, কোনো প্রবলেম নেই। হলো 24। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে কত হয়? বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে মনে রাখার ট্রিক বলেছিলাম, মিউ জিরো বাই 4 পাইটা ভুলবে না, মনে রাখবে। কেন্দ্রে উৎপন্ন কোণ, একটা ফুল সার্কেল কেন্দ্রে 2 পাই কোণ উৎপন্ন করে, কেন্দ্রে উৎপন্ন কোণ গুণিত আই বাই আর। তাহলে এখান থেকে এটা যদি কেটে দিই তাহলে 2 পড়ে থাকে, তাহলে মিউ জিরো আই বাই 2 আর, মিউ জিরো আই বাই 2 আর, অপশন নাম্বার এ। 25 নাম্বার, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 10 সেন্টিমিটার। দেখো 25 নম্বর, 25 নম্বরে কি বলেছে, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। পাক সংখ্যা দিয়েছে 25। কত প্রবাহ মাত্রার জন্য কুণ্ডলীর কেন্দ্রে এত মানের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে? কত প্রবাহ মাত্রার জন্য, মানে আয়ের মান কত হলে বিটা সেন্টারে 6.28, এটা 2 পাই, কিন্তু 3.14 এর ডাবল, এটা জেনে রাখো, ইন্টু 10⁻⁵। জেনে রাখার দরকার নেই, মানে ইয়েই করতে পারছো, বুঝতেই পারছো। তো কেন্দ্রে কত হয়? কেন্দ্রে আমরা বার করলাম মিউ জিরো আই বাই 2 আর, মিউ জিরো আই বাই 2 আর। তাহলে বি এর মান হচ্ছে 6.28 ইন্টু 10⁻⁵ ইজিক্যাল টু মিউ জিরোর মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু আই জানি না, ডিভাইডেড বাই 2 আর, আর মানে হচ্ছে রেডিয়াসটা 5 সেন্টিমিটার, মানে 5/100, 100টা উপরে চলে গেল, এটা গুণ 10⁻⁵, আর এটা 2 পাই, এটা 4 পাই, তাহলে এখানে 2 আর কে থাকছে 10⁵, 10⁻⁵ কেটে গেল, 2 কেটে গেল, কারেন্টটা হবে 5 অ্যাম্পিয়ার, কারেন্টটা হবে 5 অ্যাম্পিয়ার। উত্তরটা কিন্তু 5 অ্যাম্পিয়ার নেই, মানে অপশানে নেই। আমি একটু দেখে নিই উত্তরটা কত আছে। 25 নাম্বার, 25 নম্বরের উত্তরটা আছে 0.2 অ্যাম্পিয়ার। 25 নম্বরের উত্তরটা আছে 0.2 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার নেই। তাহলে আরো কোথাও কাটাকুটি যাবে, আরো কোথাও কাটাকুটি যাবে। একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস দিয়ে দিয়েছে, পাক সংখ্যা দিয়েছে 25, ঠিক আছে। আরেকবার করছি, অসুবিধা নেই। বি এর মানটা দিয়েছে 6.28 ইন্টু 10⁻⁻5 সমান মিউ জিরো 4 পাই ইন্টু 10⁻⁷, হলো গুণিত মিউ জিরোর মানটা, যদিও আমি শিওর, তাও দেখবার ছিল, হোয়াটএভার থাক। আই জানি না, ডিভাইডেড বাই 2 আর, 2 আর তার বসি কি করবো, ডাইরেক্ট 10 বসিয়ে দিতে, 10 মানে এখানে 100। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আই ইজিক্যাল টু 6.28 ইন্টু 10⁻⁵, 10টা নিচে ছিল, ওপরে উঠলো, নিচে 4 পাই ইন্টু 10⁻⁷ গুণিত 100। তাহলে এটা হচ্ছে কত, এটা কেটে গেল, এটা কেটে গেল 10⁻⁶, এটা কেটে গেল হয় 2 নিচটাতে, আর এটা কেটে গেল হয় 10⁻⁻1, উপরে গেলে 10⁻+1, মানে 10/2, মানে 5 অ্যাম্পিয়ারই তো আসছে বাবা। 2/10 তো আসছে না, ভুল করছি কি কোথাও? এটা নিচে নামছে, এটা 2/10 তো নয়, 10/2, কিছু ভুল করেছে এটা মনে হচ্ছে। আমি তো আরেকবার দেখলাম, তাই আমি শিওর হলাম। 25 নাম্বার, একটা বৃত্তাকার, 25 কলম, সরি 26 নাম্বার। 26 নম্বরে নেক্সট একটা ইয়ে দিয়েছে, যা হোক দিয়েছে একটা এলসিআর সার্কিটের উপরে, মানে এসি সার্কিটের উপরে। ওয়াটবিহীন প্রবাহের ক্ষেত্রে ক্ষমতা গুণক কত হয়? ওয়াটবিহীন প্রবাহের ক্ষেত্রে ক্ষমতা গুণক cos থিটার মান কত হয়? না 0 হয়, 0 হয়। নেক্সট, একটি বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা গুণক, বিশুদ্ধ রোধক তার ক্ষেত্রে বর্তনীর ক্ষমতা গুণক মানে cos থিটা পোরশনটা কত হবে? 1, জাস্ট 1 হলো। 27 নাম্বার একটা হচ্ছে 1 হয়ে যাবে। নেক্সট, একটি বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষমতা গুণক, বিশুদ্ধ আবেশক যদি কেউ হয়, বিশুদ্ধ আবেশক মানে হচ্ছে কেবল এল আছে, এল সার্কিটের ক্ষেত্রে থিটার মানটা সেটাও কিন্তু 0 হবে।
জিরো। আমি একবার চেক করে নেব করার পরে। 29, 29-এরটা হবে কোন বর্তনীর ক্ষেত্রে কার্যকর ক্ষমতা শূন্য হয়? কার্যকর ক্ষমতাটা শূন্য হয়ে যাবে। কার্যকর ক্ষমতাটা শূন্য, বিশুদ্ধ রোধকের ক্ষেত্রে তো শূন্য হয় না। সিআর সার্কিটের ক্ষেত্রে কস থিটার মান একটা থাকে, জিরো হয় না। আর তোমার হচ্ছে, আরে কস থিটাটা দেখে নাও না, কস থিটার মান কত হয় পাওয়ার ফ্যাক্টর মানে, বা কস ফাইটার মান কত? কস ফাইটার হচ্ছে ভূমি, ভূমি মান হচ্ছে তোমার আর ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ। অতিভুজটা এবার যা নেবে সেটা ডিপেন্ড করছে কেমন সার্কিট। জেড লিখে আমি ছেড়ে দিচ্ছি, এটা তো হয় আর বাই জেড। এবার ধরো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ওয়াটবিহীন প্রবাহের ক্ষেত্রে, ওয়াটবিহীন প্রবাহ মানে কি? ওয়াটবিহীন প্রবাহ মানে হচ্ছে কেবল সি সার্কিট বা কেবল এল সার্কিট, তাদের ওয়াটলেস কারেন্ট আমরা পাই, বোঝা গেল? তাদের ক্ষেত্রে কস থিটার মান শূন্য, তাহলে এল সার্কিটের জন্য কস থিটার মান শূন্য। এবার 29 নাম্বারেরটাতে আমাকে জিজ্ঞেস করেছে বাড়তি করে কোন কার্যকর ক্ষমতা শূন্য হয়। তাহলে এটা যদি কোনো কারণবশত শূন্য হয়ে যায়, এটা শূন্য মানে কি? যার আর নেই, যার আরটা শূন্য। কার আরটা শূন্য? এলসিআর সার্কিটের আর শূন্য নয়, বিশুদ্ধ রোধক বর্তনীর আর শূন্য নয়, সিআর সার্কিটের আর শূন্য নয়, তাহলে বিশুদ্ধ ধারক বর্তনী, কেবল সি সার্কিট। বোঝাতে পারলাম আশা করি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 30। সেখানে বলেছে কোন বর্তনীর ব্যয়িত ক্ষমতা একটি বিশুদ্ধ রোধক বর্তনীতে ব্যয়িত ক্ষমতার সমান হয়? আচ্ছা আচ্ছা, বিশুদ্ধ বর্তনীতে যা গল্প, বিশুদ্ধ রোধক বর্তনীতে যা গল্প, তাই তো? হ্যাঁ, বিশুদ্ধ রোধক বর্তনীতে মানে কেবল আর সার্কিটের ক্ষেত্রে যা গল্প, আর কার ক্ষেত্রে সেই গল্প হবে, সেম টু সেম। হ্যাঁ, হতে যেটা পারে সেটা হচ্ছে বিশুদ্ধ ধারক, বিশুদ্ধ ধারক বর্তনী কোনো চান্সই নেই, তার তো ক্ষমতা কোনোদিন ওর সাথে সমান হবে না, বিকজ তার ক্ষমতা শূন্য হয়। বিশুদ্ধ আবেশকও হবে না। এলআর এলসি, দেখো এবার একটা কথা বলি, এলআরও হবে না। এলআর সার্কিট কোনোদিন আর সার্কিটের মতো আচরণ মনে তো হয় না, যদি তার যতক্ষণ না পর্যন্ত এক্সেলটা জিরো না হয়। এক্সেলটা জিরো হওয়া মানে ওমেগা এলটা জিরো, ওমেগা তো জিরো হবে না, তাহলে তার এলটা শূন্য। তাহলে যার এলটাই শূন্য সে আবার এলআর সার্কিট কোথায়? সে তো আর সার্কিট, ভুল দেওয়া আছে হলো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এলসি সার্কিট। এলসি সার্কিটের ক্ষেত্রে দুটো জিনিসই এক্সিস্ট করে, একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে এক্সি। তুমি বলবে এখানে তো স্যার আর নেই। হ্যাঁ, তো আর নেই সেটা ঠিক কথা বলেছে, কোন বিশুদ্ধ রোধক বর্তনীতে ব্যয়িত ক্ষমতা সমান হয়। হ্যাঁ, যদি এই দুটো সমান হয়ে যায়, এটা এলসিআর দিতে পারতো। এলসিআর বর্তনী, বাট কেমন বর্তনী না, অনুনাদ বর্তনী। এলসিআর সার্কিট বাট এক্সেল আর এক্সিটা সমান, সেই ক্ষেত্রে আর এর মতন আচরণ করবে, এইটা হতে পারতো। এলসি সার্কিট আমার তো মনে হয় না। আচ্ছা, অপশনস গুলো একটু ম্যাচ করাই, কি কি দিয়েছে এটাতে। 26 থেকে 26-এরটা বলছে বি বি এ, বি বি এ, দেখে নিচ্ছি আমি, অসুবিধা নেই। বি বি এ, তারপর এ বি, তারপর এ, তারপর বি। দেখি তো ম্যাচ খেলো। 26-এরটা বি, 26-এরটা বি মানে শূন্য, হ্যাঁ ম্যাচ করে গেছে। 27-এরটা বলেছে বি মানে এক, বি মানে এক, হ্যাঁ। 28-এরটা এ, এ মানে হচ্ছে 28-এরটা এ মানে হচ্ছে শূন্য, বিশুদ্ধ আবেশক তো শূন্য, হ্যাঁ শূন্য করেছি, ঠিক আছে। 29 নম্বরেরটা এ বলছে ওরা, এ থেকে আছে বিশুদ্ধ ধারক বর্তনী মানে কেবল সি সার্কিট, হ্যাঁ করেছি। 30-এরটা ম্যাচ করেনি, 30-এরটা এনারা বলছেন এলআর সার্কিট। এলআর সার্কিটের ক্ষেত্রে বিশুদ্ধ রোধকের মতন আচরণ করে ক্ষমতাটা। কোন বর্তনীতে ব্যয়িত ক্ষমতা একটি বিশুদ্ধ রোধক বর্তনীতে ব্যয়িত ক্ষমতার সমান? বিশুদ্ধ রোধক বর্তনীতে ব্যয়িত ক্ষমতা তো সোজা হাফ ভি নট আই নট। সেটা কার সাথে হয়? যেখানে কোনো এক্সেল এক্সি এসব থাকবে না, এক্সেল এক্সি থাকবে না, একমাত্র উপায় এলসিআর সার্কিট বাট রেজোনেন্স কন্ডিশনে। এটা আমি রাজি হতে পারলাম না, হলো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেকশন এফ, এবং আমাদের স্তম্ভ মেলাও, ভালো করে কেয়ারফুলি দেখবে। 31-এরটাতে দেখো জিজ্ঞেস করেছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে হচ্ছে আলফা। আলফা কার সাথে ম্যাচ করে না, পার ডিগ্রি সেলসিয়াসের সাথে। ক্লিয়ার হলো? রোধাঙ্ক মানে হচ্ছে রো। রো কার সাথে ম্যাচ করে? উষ্ণতার উপরে ডিপেন্ডেন্ট বা টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? নেক্সট, সমান্তরাল সমবায়ের রোধের মধ্য দিয়ে প্রবাহ। সমান্তরাল সমবায়ের মধ্য দিয়ে যদি হয়, প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, প্যারালাল লিখছি আমি এখানে, প্যারালাল, প্যারালাল, প্যারালাল কম্বিনেশনে রোধের মধ্য দিয়ে প্রবাহ। আচ্ছা, প্যারালাল কম্বিনেশন মানে এই টাইপের থাকবে, এই টাইপের একটা রোধ, এই টাইপের একটা রোধ, এই টাইপের একটা রোধ, এইভাবে থাকবে। তাহলে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে কত করে কারেন্ট যাবে, সেটা কি বলছে হয়? রোধের সমানুপাতি না রোধের ব্যস্তানুপাতি, সেটা দেখতে হবে। প্রত্যেকের ভোল্টেজ কত সেম, তাহলে ভি সমান কত হয়, আই আর। তাহলে এই রোধটা যার যত বেশি কারেন্টটা তার তত কম,
তাহলে রোধ আর কারেন্ট এক অপরের ব্যস্তানুপাতি, তাহলে রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এটা আর এর সাথে ব্যস্তানুপাতি, রোধের ব্যস্তানুপাতি, মানে এটা প্রপোর্শনাল উইথ 1/রেজিস্ট্যান্স। আর সিরিজের গল্পটা তাহলে কি হবে, আর আশা করি বলে দিতে হবে না, প্রপোর্শনাল উইথ আর, যার রোধ যত বেশি হবে তার সেখানে বেশি কারেন্ট প্রবাহিত হবে। মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটির সাথে কি হবে সম্পর্কটা, একজনই বেঁচে আছে, মুক্ত ইলেকট্রনের ঘনত্বের ব্যস্তানুপাতি, মুক্ত ইলেকট্রনের যে ঘনত্ব মানে নাম্বার ডেনসিটি অর্থাৎ এন, তার সাথে কিন্তু ব্যস্তানুপাতি, এই হচ্ছে সম্পর্ক। এবার দেখো কি কি জিজ্ঞেস করেছে, করে দিলাম। 31 একটা ডিরেক্ট সম্পর্ক হয়ে যাবে কার সাথে, 31 মানে এটা এটা হয়ে যাবে, আচ্ছা এটা একটু বসিয়ে নিই আগে, পার ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে ই। নেক্সট টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট, তার মানে হচ্ছে তোমার উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়, হ্যাঁ এটা মানে অপশন নাম্বার সি। নেক্সট রোধের সাথে ব্যস্তানুপাতি, অপশন নাম্বার বি। রোধের সাথে সমানুপাতি, অপশন নাম্বার ডি হলো। আর কে বেঁচে থাকলো, এ। তাহলে 31 হচ্ছে আমাদের ই, ই মিনস হচ্ছে আমাদের এ, তাহলে 31 এ। 32 ই করে দিও না আবার কেউ, 32 হচ্ছে আমাদের সি, আর সি আমাদের আছে বি তে, তাহলে আমাদের হচ্ছে বি। আচ্ছা 33 আমাদের হচ্ছে বি, আর বি আমাদের আছে সি তে। 34 নাম্বারেরটা হচ্ছে 34 এটা কিন্তু ঠিক আছে, এটা আছে এ, 34 নাম্বারেরটা হচ্ছে এ, আর এ আমাদের আছে ডি তে। আর লাস্ট ওয়ান 35 নাম্বার, 35 নাম্বারেরটা হচ্ছে ডি, আর ডি আমাদের আছে ডি তে, ডি আমাদের আছে ডি তে। একবার চেক করে নিই যে পুরো জিনিসটা ঠিকঠাক হলো কি না। এ বি সি ডি ডি, এ বি সি ডি ডি, হ্যাঁ একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখানে আমাদের হলো ফিনিশ, সময় লাগলো আরো কম লেগেছে আজকে, ওয়েল ডান জিও। 45 মিনিটের মতন সময় লেগেছে, অনেকটাই সময় তোমাদের হাতে বাঁচছে, আর আধ ঘন্টার মতন বাঁচিয়ে দিলাম কিন্তু 45 মিনিটের মধ্যে পেপার কমপ্লিট। এই আধ ঘন্টাতে আমি কিছু কিছু জায়গায় যদি বাদ দিচ্ছি সেগুলো কমপ্লিট করবে, আর ওই মার্কশিট কমপ্লিট করবে, এই তো। আমি তো কিছু বাদই দিইনি, একটা কি দুটো মেবি বাদ দিয়েছি, এর বেশি তো বাদই দিইনি। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।